বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে সমতায় ফিরে 10 জনের দলে সুইজারল্যান্ড। বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড। দেশের অধিকাংশ এলাকায় বেড়েছে বৃষ্টির প্রকোপ। রাজধানীতে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, ভোগান্তিতে পরীক্ষার্থী সহ কর্মজীবীরা। কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। জেলা জুড়ে উৎসবের আমেজ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আশঙ্কাজনক হারে বাড়ছে পানিবাহিত রোগ। চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা, নিরাপদ পানির দাবি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মুদাসের আলী। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মুদাসের, বৈরী আবহাওয়ার মধ্যেও আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের খেলা ঘিরে ভক্তদের আনন্দ উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন একটা টান উত্তেজনা আছে। যেমনটি জানেন যে প্রথমে কিন্তু আর্জেন্টিনা গোল দিয়েছে খেলার ঠিক 10 মিনিটের মাথায়। এরপরে কিন্তু অনেকটা টাইম কিন্তু আর্জেন্টিনা এগিয়ে ছিল এবং ভক্তরা বেশ খুশি ছিল, তারা বেশ উচ্ছ্বসিত ছিল। এবং ঠিক বিরতির পরেই কিন্তু সুইজারল্যান্ড একটি গোল দেয় এবং তাতে কিন্তু আর্জেন্টাইন ভক্তদের মধ্যে কিন্তু এক ধরনের নীরবতা আসে এবং তাদের মনটা বেশ খারাপ হয় এবং যার কারণে কিন্তু পরবর্তীতে তারা আশায় ছিল যে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু গোল হবে, কিন্তু গোলটি হয়নি। তবে এখন এক্সট্রা টাইমে খেলা গড়িয়েছে, এখন এক সমতায় আছে এবং খেলা কিন্তু এক্সট্রা টাইমে যেহেতু হচ্ছে, সেখানে এখন আর্জেন্টাইন ভক্তদের আশা যে এখানেও একটি গোল করে আর্জেন্টিনা সুইজারল্যান্ড হারাবে এবং সেমিফাইনালে যাবে। তো বৈরী আবহাওয়া থাকলেও কিন্তু এখানে কিন্তু ভক্তদের সমাগম বেশ চোখে পড়ার মতো। বৃষ্টিতে ভিজে তারা কিন্তু এখানে এসেছেন, কারণ এটা একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং এর মধ্যে দিয়ে কিন্তু সেমিফাইনাল অর্থাৎ শেষ চারের আর্জেন্টিনা যাবে এবং এমনটি আশা করছেন। এবং যেহেতু তারা আর্জেন্টিনাকে ভালোবাসে, লিওনেল মেসিকে ভালোবাসে, তাই তারা সবাই কিন্তু এখানে এসেছে এবং কোনোভাবেই কিন্তু বৃষ্টি এখানে কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে পারেনি এবং এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু বলার সুযোগ নেই যে বৃষ্টির কারণে লোক সমাগম কম হয়েছে। আমার পেছনে প্রচুর মানুষ আছে, প্রচুর ভক্ত আছে এবং তারা কিন্তু এখানে এসে খেলা দেখছেন। এখন অতিরিক্ত সময়ে খেলা যেহেতু গড়িয়েছে এবং এর পরবর্তীতে খেলার ফলাফলের ভিত্তিতেই তাদের মনোভাব, তাদের অভিব্যক্তিটা জানা যাবে। তো এই ছিল আমার কাছে টিএসসিতে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলা দেখা নিয়ে বলার মতো তথ্য। ধন্যবাদ মুদাসির আলী। রাজধানীর ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় গতকাল থেকে বৃষ্টির প্রকোপ বেড়েছে। সারা রাত মুষলধারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোর থেকে যানবাহনের উপস্থিতি কম থাকায় আর জলাবদ্ধতায় অফিসগামী ও স্কুলের ছাত্রছাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছে। এদিকে আজও দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। এছাড়া দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে 6 দিনে 44 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের চন্দ্রিমা এলাকায় শনিবার রাতেও পাহাড় ধসে একজন নিহত হয়। সে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন 8,67,000 মানুষ। চট্টগ্রাম অঞ্চলে 242 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে গেছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, টানা বৃষ্টিতে 7 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে ঝুঁকিতে পড়েছে আরও 10 জেলা। এরই মধ্যে আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। ফলে চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলের অতি ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাসিন দারিন।
ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে 6 দিনে 43 জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8,67,000 মানুষ। এছাড়া টানা কয়েকদিনের বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে 242 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে গেছে। শনিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কয়েকদিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেনি অনেক পরিবার। এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্যোগ মোকাবেলায় জেলায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পাহাড়ের পাদদেশ বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিং করা হচ্ছে। 3 থেকে 4 দিন ধরে এখানে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া উপজেলার 18টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে আছে 2.5 লাখ মানুষ। 2 উপজেলার সব গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এক মাসে যে বৃষ্টিপাতটা হয়, এই এক মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা না থাকলেও বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দ্রনাইশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিতে ভেঙে পড়েছে মাটির ঘর, ভেসে গেছে মাছের ঘের। দুর্গতদের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অন্যদিকে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গায় 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে পৌর এলাকার বিমরুল্লা গ্রামের জেলখানা সংলগ্ন পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, টানা কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে 7 জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় নতুন করে বন্যা ঝুঁকিতে রয়েছে আরও 10 জেলা। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টিপাত কমা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। এক ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তর বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে, যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরও কমে যাবে। যেটা হবে হালকা থেকে মাঝারি ওই ধরনের অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধান হিসেবে বরিশাল বিভাগে এটিই তার প্রথম সফর। একে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন ভাবনা নিয়ে বরিশাল জুড়ে এখন বইছে উৎসবের আমেজ। তারিকুল ইসলাম তুহিনের তথ্যচিত্রে তাসিন তারিনের প্রতিবেদন। 2026 সালে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে বরিশাল জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সরকারি দপ্তর, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের বরিশালে আসতেছে, এজন্য আমরা বরিশালবাসী সকলেই আনন্দিত। বরিশালে কর্মসংস্থান দ্রুত গতিতে করা হয়, তাইলে আমি মনে করি যে বরিশাল দ্রুত গতিতে ডেভেলপ হবে। দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার খ্যাত গৌরনদীর বাটোয়ারজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী 30 গোডাউন বধ্যভূমি এলাকাতেও একই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, সব ধরনের প্রস্তুতি আমাদের দলীয় পক্ষ থেকে এবং প্রশাসনের সর্বস্তর থেকে আমরা ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করব আমাদের মানবিক প্রধানমন্ত্রী তিনি তার সুবিবেচনা, এই সমস্ত বিবেচনা করে বরিশালবাসীকে তিনি ধন্য করবেন। বরিশাল 1 আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা সহ নানা মানদণ্ডে সরকার প্রধানের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। এবারে শুধুমাত্রই বৃক্ষরোপণটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইতিমধ্যেই কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা কার্ড দিয়েছি
এই প্রোগ্রামের একটা অংশ হিসাবেই দক্ষিণ অঞ্চলে আগমন। স্থানীয়দের প্রত্যাশা এই সফরে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, কৃষিখাতে অগ্রগতি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসবে। তাই শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সকল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এ তথ্য জানায়। চট্টগ্রাম বোর্ডের অধীনে আছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা। মাহাদি আমিন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সার্বিক কার্যক্রম মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতা বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরো সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জামালপুর হাটচন্দ্রায় 4 বছর স্থায়ী জলবদ্ধতায় মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় 2 শতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বর্ষা মৌসুম এলেই জামালপুর শহরের হাটচন্দ্রার পলাশতলা এলাকা পরিণত হয় জলাবদ্ধ জনপদে। আঙ্গিনা উপচে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়ে ঘরে। এই যন্ত্রণা সহ্য করেই চলছে 2 শতাধিক পরিবারের দৈনন্দিন জীবন। স্থানীয়দের অভিযোগ, দূষিত পানিতে শিশু ও বয়স্কদের মধ্যে বাড়ছে পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকি। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী ও গৃহিণীদের। সমস্যার সমাধানে বারবার সংশ্লিষ্টদের দ্বারস্থ হলেও মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। রাস্তার নাজুক অবস্থা, ভেঙে চুরে শেষ, পানি বন্ধ। আমার চুলায় পানি উঠে গেছে, রান্না করে পানি উঠে গেছে, আমি রান্নাতে পারি না। পরীক্ষা চলতেছে, আমাদের স্কুলে যেতে কষ্ট হয়। পৌরসভার ট্যাক্সও দেই, করও দেই, সবকিছুই করি, কোনোটা তো আমাদের কাছে না নিয়ে থাকে না, তাহলে আমরা এই কষ্টগুলো কেন করব? তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সংশ্লিষ্টরা বলছেন, পানি আটকে থাকার স্থানগুলো চিহ্নিত করা সহ সমস্যা সমাধানে কাজ চলছে। অপরিকল্পিতভাবে মাটি কেটে বাড়িঘর নির্মাণ করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে আমরা এই জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এই প্রকল্পের কাজ চলমান আছে। ড্রেনের কাজ সম্পূর্ণ হলে আশা করি এই জলাবদ্ধতা আর থাকবে না এবং মানুষ এই জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি পাবে। পলাশতলার বাসিন্দারা এবার মৌখিক আশ্বাসের বদলে বাস্তব সমাধান দেখতে চান। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে পানিবাহিত রোগীর প্রকোপ। বিশুদ্ধ পানির অভাবে জন্ডিস, হেপাটাইটিস এ ও টাইফয়েডে আক্রান্ত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম। আবাসিক হলগুলোতে নিরাপদ খাবার পানির সরবরাহ নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের। সানিউল আলম রাজুর প্রতিবেদনে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে জন্ডিস, হেপাটাইটিস এ ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশুদ্ধ পানির তীব্র সংকট, অস্বাস্থ্যকর এবং নিম্নমানের খাবারের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে শারীরিক ভোগান্তির পাশাপাশি একাডেমিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সাবমার্সিবলে পানি উঠাইলে দেখি আমরা আয়রন থাকে। ট্যাপের পানিগুলো ইউজ করা হয়, এগুলো খুবই খারাপ। গোসলের সময় দেখা যায় যে আমাদের পানি হচ্ছে লাল কালার অনেক সময় পাওয়া যায়। ক্যান্টিনগুলো আছে, আমাদের খাবারের দোকানগুলো আছে, এতে সঠিক পানির ব্যবহার করছে না। রোগ বালাই হয়, চুলকানি কিংবা হচ্ছে ঘা, এরকম টাইপের রোগ হয়। পানিটা যদি একদম ফিল্টার করে আমাদেরকে দেওয়া হয় তাহলে হয়তো আমরা ভালো পানিটা পাবো। শিক্ষার্থীদের বাহিরের অস্বাস্থ্যকর খাবার পরিহারের পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত 3 মাস থেকে প্রচুর পানিবাহিত রোগ আমরা পাচ্ছি। পানির ব্যাপারে আমার মনে হয় সবাইকে একটু সজাগ থাকতে হবে। তারা যেন চেষ্টা করে ফ্রেশ ওয়াটার খাওয়ার জন্য এবং পানি যেন অবশ্যই কন্টামিনেটেড না থাকে। আবাসিক হলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহে গুরুত্ব সহকারে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য
হল পর্যায়ে বিভিন্ন প্রবোধকদের মাধ্যমে প্রত্যেকটা হলের যে পানি যে সাপ্লাই ট্যাঙ্ক এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। একাডেমিক ভবনগুলোতে আপনারা দেখবেন যে পিউরিফাই মেশিন অলমোস্ট প্রতিটা বিল্ডিংয়েই আছে। শুধু আশ্বাস নয়, দ্রুত বিশুদ্ধ পানির নিশ্চয়তা, খাবারের মান উন্নয়ন এবং আবাসিক হলগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। মিশেল বিন তানোয়ার, মোহনা সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় পর্যাপ্ত জনবলের অভাবে গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে ময়লা বহনকারী ট্রাক ও রোড রোলার। অভিযোগ রয়েছে সব যানবাহনের চাকা ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। আর গ্যারেজের বাইরেই রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে পিকআপ ও রোড রোলার। মূল্যবান সম্পদগুলো নষ্ট হওয়ায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিন্দে মনোরা। এটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহৃত গাড়ির গ্যারেজ। দরজায় ঝুলছে তালা, আর সেই তালার আড়ালে বন্দী কোটি টাকার সরকারি সম্পদ। যে ট্রাকে প্রতিদিন পৌর এলাকার ময়লা অপসারণ হওয়ার কথা, যে রোড রোলার উন্নয়ন কাজে ব্যবহৃত হওয়ার কথা, সেগুলোই দীর্ঘদিন পড়ে আছে অচল অবস্থায়। অভিযোগ উঠেছে গ্যারেজে থাকা এসব ট্রাকের চাকা ও রোড রোলারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। শুধু গ্যারেজের ভিতরেই নয়, বাইরেও খোলা আকাশের নিচে থাকা পিকআপ এবং রোড রোলারের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। আর দীর্ঘদিন রোদ বৃষ্টি অযত্ন অবহেলায় ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে মূল্যবান এসব সরকারি সম্পদ। পৌরসভার গাড়ি ঘোড়া যা আছে, রোলার, এই এক্সকাভেটর, আরো অনেক কিছুই এটার ভিতরে আছে, তালা আছে, কিন্তু ভিতরে মালামাল নাই। ময়লার গাড়ি আছে, চাকা নাই। রোলার আছে, রোলার অনেক সরঞ্জামাদি নাই। বাইরে দুইটা এক গাড়ি ফালায় রাখছে, একটা রোলার অকেজু করিয়া। পৌরসভার দায়িত্ব যারা কর্মরত দায়িত্ব আছে এরা দুইটা সঠিকভাবে তদন্ত নিত, খোঁজ খবর নিত, আমার মনে হয় এটা কিছু হারাইল রইলে। জনগণের টাকা এটা কিনা আমাদের পৌর প্রশাসন এটার বিষয়ে তারা কেন গুরুত্ব রাখলো না বা কেন তা এটার বিষয়ে অবহেলিত। গাড়ির যন্ত্রাংশ চুরির বিষয় জানার পর গ্যারেজের ভেতরে তালাবদ্ধ করে রাখার কথা জানান পৌর প্রশাসক। চুরির যেটা সেটা আগেই হয়েছে, অনেক আগে, রিসেন্টলি না। চুরির ঘটনা হওয়ার পরে আমরা টুকটাক কিছু পার্টস মনে হয় নিয়ে গেছি, এটা আমি শুনেছি। এখন আমরা উদ্যোগ নিয়েছি, আমরা শেড গুলা সব মেরামত করছি, পরে আমরা এটা তালাবদ্ধ অবস্থায় রাখছি। জনগণের করের টাকায় কেনা সরকারি সম্পদ রক্ষায় সচেষ্ট হবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের সলঙ্গায় মৌলভী আব্দুল ওয়াহিদ আলী অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামী সলঙ্গা থানার উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে কালিয়া থানার উপপরিদর্শক দেবকরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রঘুনাথপুর বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। ফরিদপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন করা হয়েছে। নওগাঁয় আমানতের টাকা ফেরতের দাবিতে সমতা এনজিওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার SM মনিরুজ্জামান শাহিনকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সচেতন নাগরিক সমাজ। ঝিনাইদহে কোটচাঁদপুর সরকারি স্টেশন মাস্টার মণি দেবকে সন্ত্রাসী কর্তৃক পেটানোর প্রতিবাদে রেল কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সভা রেল স্টেশনে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় প্রান্তিক কৃষক ও প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ, নগদ অর্থ ও চেক বিতরণ করেন সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম খান। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার দিগিরপাড়া ইউনিয়নে খেতেরপাড়া, কাজিরগাঁও ও খলাপাড়া যুব সমাজের উদ্যোগে মাদক ও চোর বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নৌপথে চাঁদাবাজি এবং BIWTA পুলিশ হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নৌ পরিবহন ঐক্য পরিষদ। চাঁপাইনবাবগঞ্জের নাচল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে আলহাজ ফজলুল করিম ফাউন্ডেশনের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নারী ক্ষমতায়ন বৃদ্ধিতে জয়পুরহাটের 5 বিবি দুস্থ নারীদের মাঝে বকনা গরু বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা কাশফিয়ে তাসরিন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিকী সম্মেলন উপলক্ষে আলোচনা সভা হয়েছে শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে। বাগেরহাটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি মার্কিন বাহিনীর। এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সেন্টকমের দাবি, ইরানের হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অনুমোদিত নৌপথের বাহিরে দিয়ে চলাচলের চেষ্টা করায় একটি জাহাজে নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এরপর অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলোর শিরোনাম করেছে, বন্যা 7 জেলায়, মৃত্যু 44 জনের, 46 লাখ শিশুকে হিসাবের বাইরে রেখে হামের টিকা, মেট্রো রেল যাত্রী নিয়ে এপ্রিলে যাবে কমলাপুর, বেলজিয়ামকে বিদায় করে ফ্রান্সকে হুমকি ইয়ামালের। সমকাল শিরোনাম করেছে, গ্যাসের মজুদ কমছে, বিকল্প সীমিত, চট্টগ্রাম কক্সবাজারে বন্যার অবনতি, রান্নায় সংকট, সংকটের সমাধান জানা আছে, দ্রুত বাস্তবায়ন প্রয়োজন, ডক্টর ইজাজ হোসেন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, বন্যার ভয়াবহতা বাড়ছেই, ফেসবুক ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে। ঢাকা মেডিকেল কলেজে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি হাসপাতাল পর্যায়ক্রমে 101 বেডে উন্নীত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে 6 বিষয়ে গুরুত্ব। যুগান্তর শিরোনাম করেছে, আইন সংশোধনে এসির গুচ্ছ প্রস্তাব, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, খাবার সংকটে বানভাসীরা। আমাদের শিরোনাম করেছে, হাসিনার সম্পত্তির ক্রোকার দেশ পুরোপুরি বাস্তবায়ন হয়নি, ছুটির দিনেও অবরোধ, উত্তাল সারা দেশ। আলোচনা সভায় স্পিকার বলেন, তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে সমতায় ফিরে 10 জনের দলে সুইজারল্যান্ড, বেলিংহামের জোরে গোলে নরওয়েকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড। দেশের অধিকাংশ এলাকায় বেড়েছে বৃষ্টির প্রকোপ, রাজধানীতে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, ভোগান্তিতে পরীক্ষার্থী সহ কর্মজীবীরা। কাল বরিশাল সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প, জেলা জুড়ে উৎসবের আমেজ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আশঙ্কাজনক হারে বাড়ছে পানিবাহিত রোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা, নিরাপদ পানির দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।